কি আর সাধারণ মানুষের মতো কোলাহলে থাকেন নাকি? ওনারা তো নিজ নিরালায় বসে অনেক ধ্যান সাধনা করেন, তাই তো জঙ্গলে অনেক গভীরে থাকেন ওনারা। আরো কিছুটা পথ যেতে হবে। চল চল, তাড়াতাড়ি পা চালিয়ে চল তো। কাল তো পদ্ম জলাশয়ের পরিরানী আমাকে একটা ঝিনুক উপহার দিয়েছিল আর বলেছিল এই ঝিনুক থেকে আমি কি হেমরাজ্যের রাজা মশাই সহ রাজপুত্র অরুণ, চারুলতা সবাই তো দেখছি এখানে এসেছে। তার মানে কি তারা আমার শাস্তি নিশ্চিত করবে? কোন সন্দেহ? আর কি সন্দেহের কথা বলছো তুমি রাজকন্যা জেসমিন? এ কথা বলতে বলতে রাজপুত্র অরুণ সহ হেমরাজ্যের রাজামশাই ও চারুলতা, যার জন্য তার বিরুদ্ধে তুই এমন কালো জাদু করার পরিকল্পনা করছিস, পারিবারিক সামাজিক অনেক বিরোধিতায় অনেকের সাথে হয়। রানীমা আসুন, ওই তো তন্ত্রমাতা, তিনি তো দেখছি এখনোই এখানে ধ্যানে মগ্ন হয়ে আছেন। আমি কি ডাকবো নাকি? না ডাকলে কথা বলবো কি করে? ডাকতে তো হবেই, তা নয় এখানে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই। না মানে ধ্যানরত অবস্থায় ডাকলে যদি তন্ত্রমাতা রেগে যান, আমার খুব ভয় করছে রানীমা। আপনি একবার ডাকুন না তাকে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ডাকছি ওনাকে। তন্ত্রমাতা শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনি একটু শুনুন, আপনাকে যে আমাদের ভীষণ প্রয়োজন এই মুহূর্তে। তন্ত্রমাতা। রানী মধুবালার অনবরত ডাকাডাকিতে তন্ত্রমাতার ধ্যান ভঙ্গ হয়। গুরুত্বপূর্ণ ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ায় তন্ত্রমাতা খানিকটা রেগে যান। কে রে অসময়ে আমার এখানে এসেছিস আর আমার ধ্যান ভঙ্গ করছিস? তোদের সাহস হয় কি করে এই তন্ত্রমাতাকে এত ডাকাডাকি করে তার ধ্যান ভঙ্গ করার? তোদের কোনো ধারণা আছে কত গুরুত্বপূর্ণ ধ্যানে আমি বসেছিলাম আর তোরা সেটা ভঙ্গ করে দিয়েছিস? এবার তোদেরকে যে শাস্তি পেতে হবে। ক্ষমা করবেন তন্ত্রমাতা, আসলে হেমরাজের রানীমা এসেছে আপনার কাছে। হেমরাজের রানীমা এসেছে তাতে কি হয়েছে? আমার কাছে সব মানুষই সমান। যেহেতু সে আমার ধ্যান ভঙ্গ করেছে, তবে এবার যে তাকে শাস্তি পেতেই হবে। আপনি আমায় ভুল বুঝবেন না তন্ত্রমাতা। আমি এক মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, নয়তো এত তাড়াহুড়ো করে আপনাকে আমি ডাকতে যাব কেন বলুন তো? আপনি আমার এই অন্যায়টুকু ক্ষমা করে দিন তন্ত্রমাতা, আমাকে সাহায্য করুন। রাজকন্যা জেসমিন, তুমি তো রাজেশ বাবুকে বন্দি করলে কারাগারে। এবার কি করবে বলো তো? আসলে তুমি কোন পথে এগিয়ে চলেছ আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলছো তুমি নাকি ওই হেমরাজ্যের যুবরানী হবে, কিন্তু সেটা কি করে সম্ভব রাজকন্যা জেসমিন? রাজপুত্রের তো ইতিমধ্যে যুবরানী রয়েছে, আর তাছাড়া তুমি তো বিবাহিত। এত সব জটিলতা কাটিয়ে তুমি আদৌ ওই হেমরাজ্যে যেতে পারবে সেখানকার যুবরানী হয়ে? পারবো পিতামশাই, পারবো। আপনি এত চিন্তা করবেন না। আপনি শুধু আজই আমার ওই হেমরাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিন না। হেমরাজ্যকে তো জানাতে হবে যে আমি চারুলতার ক্ষতি করতে চাওয়ায় রাজেশ বাবুকে কারাগারে বন্দি করেছি। আর এই কথা শোনা মাত্রই রাজপুত্র সহ হেমরাজ্যের রাজামশাইও বাহবা দেবে, আর আমার দিকে তাহলে তাদের সন্দেহই থাকবে না। কোন সন্দেহ? আর কি সন্দেহের কথা বলছো তুমি রাজকন্যা জেসমিন? এ কথা বলতে বলতে রাজপুত্র অরুণ সহ হেমরাজ্যের রাজামশাই ও চারুলতা মধুপুর রাজ্যের হাজির হয়। তাদেরকে দেখে রাজকন্যা জেসমিন ও মধুপুর রাজ্যের রাজামশাই ভীষণ অবাক হয়ে যায়। আরে রাজপুত্র অরুণ, তুমি এই অসময়ে হঠাৎ এখানে? ও, সাথে তো দেখছি পিসে মশাই এবং চারুলতাও আছে। হ্যাঁ, চারুলতা নয় রাজকন্যা জেসমিন, বলো যুবরানী চারুলতা। হ্যাঁ, তোমাদের হঠাৎ করে আমার রাজ্যে আগমন আমাকে ভীষণভাবে অবাক করেছে। আজ কত বছর পর এই মধুপুর রাজপ্রাসাদে আমি পা রাখলাম। আপনারা খুশি হননি বুঝি? না, তা কেন হব না? আমি তো ভীষণ খুশি হয়েছি, সাথে অবাকও হয়েছি, তাই এভাবে বললাম আর কি। প্রহরী, কে কোথায় আছো তোমরা? আমার পরম আত্মীয়দের আপ্যায়নের ব্যবস্থা করো, তাদেরকে হাওয়া বাতাস করো, জল খাবারের ব্যবস্থা করো।
আমি আমি সত্যি বলছি গো, আমি আমি আপনাদের এই গাঁয়ের মানুষ নই, আর তাই আপনি আমাকে চিনছেন না। আমি অনেক অনেক দূরে গ্রাম থেকে এসেছি। আমি বিভিন্ন বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এই পিতলের কাঁসার হাঁড়ি পাতিল বিক্রি করি। আর আজ আজ এই বাজারে এসেছি। এই বাজারে এসে মনে হচ্ছে ভালোই বেচা কেনা হচ্ছে। এখন থেকে প্রায় আমি এই বাজারে এসে হাঁড়ি পাতিল বিক্রি করব। বাবা, তাহলে তো ভালোই হবে। আমরা তোমার থেকে খাঁটি পিতল কাঁসার হাঁড়ি পাতিল কিনতে পারবো, তাও আবার অনেক স্বল্প মূল্যে গো। হ্যাঁ দাদা, এরপর আপনার আরও কিছু প্রয়োজন হলে আপনি কিন্তু আমার কাছ থেকে নেবেন। আমি কম দামে আপনাকে এগুলো দেবো। ঠিক আছে দিদি, তাহলে আমি এবার আসছি। তারপর হাঁড়ি পাতিল বেচা শেষে লতা সেই টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করে আর তার জঙ্গলের কুটিরে ফিরে যায়। পদ্ম জলাশয়ের পদ্মরানীকে যে কি বলে আমি ধন্যবাদ দেব, সে তো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে ধন্যবাদ দিলেও পুরোবে না। তিনি আমাদের এত বড় উপকার করেছেন, তাই এই ঋণ আমি তার কোনো দিনও শোধ করতে পারবো না। তার জন্যই তো আমি ব্যাগ ভর্তি বাজার করে এসেছি। এখন দুটো শান্তি করে খেতে পারবো, আর আমার খিদের কষ্ট করতে হবে না। আর এসবের চিন্তাও থাকলো না আমার এখন আমি সোনামণির খোঁজ করতে পারবো। ওই পদ্মরানীকে আমি কোনোভাবে সোনামণির কথা বললে কি সে আমার সোনামণির খোঁজ দিতে পারবে, বা এমন জাদুর কিছু দিতে পারবে যেটা দিয়ে আমি সোনামণিকে দেখতে পারতাম? আচ্ছা বেশ, এরপর পদ্মরানীর সাথে দেখা হলে আমি তার কাছে আমার সোনামণিকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য চাইবো। সোনা ভাবলা, এই আমি আমার সব গয়নাগুলো আলমারিতে তুলে রাখলাম। তোমার মা যেন ভুলেও আমার থেকে এগুলো নিয়ে না যাওয়ার চেষ্টা করে, এই আমি বলে দিলাম। যদি তাই হয় তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে আবার চলে যাব। না না মীরা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। মাকে আমি বেশ জব্দ করে বলেছি, মা তোমার কাছ থেকে গয়না ছিনিয়ে নেবে না। তুমি এবার আর বাড়ি চলে যাবো এগুলো বলে আমায় আর ভয় দেখিও না তো। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? মীরাকে ডাকতে ডাকতে মীরার শাশুড়ি তাদের ঘরে আসে। কি হয়েছে কি? আজ এত বৌমা বৌমা করে জান দিয়ে দিচ্ছেন যে একেবারে। আজ দেখছি বৌমার প্রতি ভালোবাসা একটু বেশি উতরে পড়ছে আপনার। পড়বে না কেন? তুমি হলে আমার 5টা নয় 10টা নয়, একমাত্র বৌমা। তোমার জন্য আমার ভালোবাসা তো উতরে পড়বে, তাই না? এভাবে ডাকতে এসেছি। শোনো বৌমা, চলো দুজনে মিলে হেসেল করে যাই। আজ তোমার হাতের রান্না খেতে ইচ্ছে করছে, আর আমি দেখতে চাই আমার বৌমার হাতের রান্না কেমন। এই সেরেছে, মীরাকে মা রান্না করতে বলেছে। মীরা রান্না আদৌ কি করতে পারে? ও তো সবসময় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো। বাড়ির কাজ তো সবসময় ওর দিদি চারুলতাই করেছে। এখন কি হবে? মীরা রান্না করতে জানে না, এটা শুনলে মা কি রাগ করবে? কি জানি আমার মা এবার কি থেকে কি বলে বসবে, আর মীরাও কি থেকে কি রাগ করে বসবে কে জানে। কি হলো কি বৌমা? তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? চলো হেসেল করে চলো। ওহ, আমি কি আপনার বাড়িতে রান্না করতে এসেছি নাকি? রান্না করতে গেলে আমার এই সুন্দর দুখানা হাত নষ্ট হয়ে যাবে না বুঝি? আমি ভ্যাবলাকে বিয়ের আগেই বলেছিলাম যে আমি এই বাড়িতে এসে কিন্তু ঘরকন্নের কাজ করতে পারবো না। আপনি পারলে গিয়ে করুন, নয়তো না খেয়ে বসে থাকুন। হাই হাই সর্বনেশে কাণ্ড! এ মেয়ে বলে কি আমায় নাকি না খেয়ে থাকতে হবে?
কিরে ব্যাবলা, তোর বউ কি রান্নাও করতে পারে না নাকি? আমায় এই বয়সকালে এতটুকু সুখ পেতে দিবি না তোরা? কোথায় ভেবেছিলাম ছেলেটাকে বিয়ে করে সংসারের সব দায়িত্ব বউয়ের কাঁধে তুলে দেব। এখন তো দেখছি এই বউকে আমাকে রেঁধে বেড়ে খাওয়াতে হবে। হ্যাঁ তাই হবে। আপনি কি ভুলে গেলেন নাকি আমার দিদি কিন্তু হেমরাজের যুবরানী? আমি চাইলে ঘন্টায় ঘন্টায় দাসের ব্যবস্থাও করে দেবে সে। আর আপনি কিনা সেই যুবরানীর ছোট বোনকে রান্নাঘরে যেতে বলছেন? যেই দিদিকে কখনো সম্মান করো না, চারু চারু বলে নাম ধরে ডাকো, সেই দিদিকে নিয়ে এখন আবার বড়াই করছো। তোমার দিদি যুবরানী বলে কি আমার মাথা কিনে বসে আছে নাকি যে তার ভয়ে কিচ্ছুটি বলা যাবে না? ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের জন্য এত উত্তেজিত হবেন না রাজামশাই। আমরা আজ এখানে বেড়াতে আসিনি, এসেছি বিশেষ এক দরকারে। বিশেষ এক দরকার? কি সেই বিশেষ দরকার বলুন তো মহারাজ। বলতে পারেন এক নালিশ নিয়ে এসেছি, একটি সুবিচার চাইতে এসেছি। থাক না রাজপুত্র, যা হবার তো হয়ে গেছে, এখন আর এত কথা বাড়িয়ে লাভ কি? না না চারুলতা, থাক বললে সবকিছু ধামাচাপা দিয়ে রাখা যায় না। এত বড় অন্যায় ক্ষমা করে দিলে অন্যায়কারী কখনো তার ভুল শুধরে নেবে না। হ্যাঁ রাজপুত্র, তুমি একদম ঠিকই বলেছ। আর তাই তো আমি অন্যায়কারীকে ইতিমধ্যে তার প্রাপ্য শাস্তিও দিয়ে ফেলেছি। অন্যায়কারীকে তার প্রাপ্য শাস্তি দিয়ে ফেলেছে মানে? তুমি কি বলছো কি রাজকন্যা জেসমিন? আমরা কার বিষয়ে কথা বলছি সেসব কি তুমি বুঝতে পেরেছো? সেগুলো তো আমরা এখনো কিছুই খুলে বলিনি। তোমরা তো রাজেশ বাবুর কথাই বলছো চারুলতা। তিনি তো তোমাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, আর তাই সেজন্য আমি তাকে এই মধুপুর রাজ্যের কারাগারে বন্দি করেছি, যেন তিনি আর কোনোদিনও তোমার দিকে কুদৃষ্টি না দিতে পারে। সত্যি বলছো তুমি রাজকন্যা জেসমিন? তুমি আগে থেকেই রাজেশ বাবুকে কারাগারে বন্দি করেছো? হ্যাঁ মহারাজ, রাজেশ বাবু নাকি আপনাদের যুবরানী চারুলতাকে বন্দি করে রেখেছিল এবং তার সাথে অনৈতিক কার্যকলাপ করতে চেয়েছিল। আর যখন সে রাজপুত্র অরুণ ও চারুলতার কাছে ধরা পড়ে গেছে, তখন আর কোনো দিশা না পেয়ে এসেছিল রাজকন্যা জেসমিনের কাছে আশ্রয় পাওয়ার জন্য। কিন্তু রাজকন্যা জেসমিন তার এই অন্যায়কে প্রশ্রয় দেয়নি। রাজকন্যা জেসমিন সবটা শোনার পরেই রাজেশ বাবুকে কারাগারে বন্দি করেছে। আমি তো আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না মহারাজ। রাজকন্যা জেসমিন কিনা নিজে জেচে পড়ে তার স্বামীকে কারাগারে বন্দি করে রেখেছে। বাহ, রাজকন্যা জেসমিনের তো দেখছি ভালোই সুমতি হয়েছে। তাহলে এই সুমতি দীর্ঘ সময়ের জন্য টিকে থাকলেই হয়। সবটাই তো খুলে বললাম আপনাকে তন্ত্রমাতা, আপনি তো সবটাই শুনলেন। আসলে আমার মনটা ভীষণ অস্থির হয়ে আছে। কে জানে ওদিকে মধুপুর রাজ্যে গিয়ে মহারাজার রাজপুত্র কি সত্য উদ্ঘাটন করতে পেরেছে কিনা, তারা কি আমার ব্যাপারে সবটা জেনে গিয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। এবার আপনি বলুন আমি কতটা বিব্রতিকর অবস্থার মধ্যে রয়েছি। তাই তো আপনাকে এভাবে হুট করে আমি ধ্যানভঙ্গ করিয়েছি। এবার যে আপনার সাহায্য আমার চাই তন্ত্রমাতা, আমাকে একটু সাহায্য করুন। আমাকে যে হেমরাজ্যের রাজা মশাইকে আবার বশ করতে হবে। কিন্তু তোর কথা মতো তো আমি যুবরানী তেমন কোনো অন্যায় পাচ্ছি না, যার জন্য তার বিরুদ্ধে তুই এমন কালো জাদু করার পরিকল্পনা করছিস। পারিবারিক সামাজিক অনেক বিরোধিতা অনেকের সাথে হয়, তবে সেই বিরোধিতা তুমুল পর্যায়ে না গেলে এসব তন্ত্রমন্ত্র তাদের জন্য নয় রে। আপনি এসব কি বলছেন কি তন্ত্রমাতা? তুমুল পর্যায়ে বিরোধিতার চাইনি মানে? যেখানে আমি আমার ভাইজি রাজকন্যা জেসমিন এই হেমরাজ্যের যুবরানী করতে চেয়েছি, সেখানে হুট করে এসে জুড়ে বসে চারুলতা যুবরানী হয়েছে। আর সব থেকে ভালো কর্মকাণ্ড দেখে মহারাজ তার প্রতি এতই খুশি হয়েছে যে আমার দিকে তার তাকানোর সময় পর্যন্ত নেই। আর আমার কথা তো কোনো মূল্যই নেই ওনার কাছে। তাই তার রাজপুত্রের কাছেও এসব বলেছেন। আমি ওই যুবরানী চারুলতার বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেব না। তো আমার যাই মনে হলো আমি সেটাই বললাম, কিন্তু আমার যেটা কাজ সেটা তো আমাকে করতে হবে। আমার কাছে কেউ এলে আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না। বল
বল তুই কি করতে চাস? আমি চাই ওই চারুলতা সর্বনাশ হোক, আর মহারাজের সাথে আমার সব মনোমালিন্য দূর হয়ে যাক, চারুলতা দূর হয়ে যাক, আর রাজপুত্র অরুণের সঙ্গে রাজকন্যা জেসমিনের বিয়ে হোক। এই তিনটি চাও আমার পূরণ করতে পারলেই হবে, আর কিছু দরকার নেই। আমাকে আগে ভাবতে দে, দেখি কার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায়, তারপর আমি সময় মতো তাকে ডেকে পাঠাবো। ঠিক আছে তন্ত্রমাতা, তাহলে আমি এখনকার মতো আসছি। চলো দাসী। পিতামশাই, আপনি মধুপুর রাজ্যের রাজামশাইকে বলুন আমাদেরকে কারাগারের সেই জায়গায় নিয়ে যেতে যেখানে রাজেশবাবু বন্দী আছেন। আমি নিজের চোখে অবধি না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে রাজকন্যা জেসমিন তার স্বামী রাজেশবাবুকে কারাগারে বন্দী করেছে। আমি যুবরানী চারুলতার জীবনের ঝুঁকি আর নিতে পারছি না। যতক্ষণ না ওই রাজেশবাবুকে আমি শাস্তি পেতে দেখছি ততক্ষণ আমিও শান্তি পাচ্ছি না। তুমি যখন আমার কথা বিশ্বাস করতেই পারছো না রাজপুত্র অরুণ, তবে চলো পিসে মশাই, আপনারাও আসুন। এরপর রাজকন্যা জেসমিন তাদের সকলকে সঙ্গে করে রাজকারাগারের ভেতরে যায়। এই দেখো রাজপুত্র অরুণ, এই দেখুন পিসে মশাই, এই যে রাজেশ বাবু, আমি কারাগারে তাকে বন্দি করেছি। সে আমার কাছে এসে বলে কিনা সে নাকি যুবরানীর ক্ষতি করতে চেয়েছিল, আর রাজপুত্রের কাছে ধরা পড়ে গেছে। রাজপুত্রের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে এসে লুকোতে চেয়েছিল, কিন্তু আমি তো এত বড় অন্যায় কিছুতেই মেনে নিতে পারি না। আমি তো চাই না তার মাধ্যমে কোনো নারীর ক্ষতি হোক। এ কি, হেমরাজ্যের রাজামশাই সহ রাজপুত্র অরুণ, চারুলতা সবাই তো দেখছি এখানে এসেছে। তার মানে কি তারা আমার শাস্তি নিশ্চিত করতে এখানে এসেছে, আর আমাকে এখন অব্দি কারাগারে বন্দি অবস্থায় দেখতে এসেছে? তাহলে তো মনে হচ্ছে রাজকন্যা জেসমিন ঠিকই করেছে আমায় এখানে বন্দি করে। রাজকন্যা জেসমিনের পরিকল্পনা মতোই হচ্ছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে।